প্রতিদিন ব্লাড সুগার টেস্ট করছেন কিন্তু তবুও সুগার কন্ট্রোল হচ্ছে না। রিপোর্ট অনেকটা ভালো। আজকে আমি দেখাবো 13টি কমন ভুল, আর ভিডিও শেষে দেখাবো কিভাবে লো কার্ব ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের মাধ্যমে আপনি টাইপ 2 ডায়াবেটিসকে রিয়েলি রিভার্স করতে পারবেন, সেটা সায়েন্টিফিক কিছু উপায়। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার রিয়ান জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, যেমন ব্লাড সুগার মাপার সময় হয়তো কিছু ভুলের কারণে ব্লাড সুগারের রিডিং এলোমেলো আসতে পারে বা কিছুটা কম বেশি আসতে পারে। তো সেই ভুলগুলো যেন আমরা না করি সেটা আমরা জানবো। প্রথম যে ভুলটি অনেকে আমরা করে থাকি সেটা হচ্ছে হাত না ধুয়ে ব্লাড সুগার মাপা। তো হাত না ধুয়ে ব্লাড সুগার মাপলে অনেক সময় যদি আপনি ধরেন যে আপনি একটা ফল কাটলেন, ফল কাটলেন, ফলের মিষ্টি একটু হাতে লেগে আছে, এই অবস্থায় যদি আপনার মানে হাত না ধুয়ে যদি আপনি ব্লাড সুগার মাপতে যান তাহলে কিন্তু রিডিংটা একটু বেশি দেখা যাবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে মানে ভুল রিডিং আসবে, অর্থাৎ অরিজিনাল রিডিং পাবেন না। তো সেক্ষেত্রে অবশ্যই হাতটা ধুয়ে হাতটা শুকিয়ে তারপর আপনাকে টেস্ট করতে হবে। 2 নম্বর ভুল অনেকের হয়ে যায়, সেটা হচ্ছে আমাদের হাতটা যে অ্যালকোহল সোয়াব আছে, ঠিক আছে, সেই অ্যালকোহল সোয়াব দিয়ে হাতটা মুছে তারপরে ব্লাড সুগার পিক করি। তো সেখানেও কিছুটা ভুল হতে পারে, কারণ অ্যালকোহলের এই অংশটা যদি ব্লাডের সাথে মিশে যায়, যে পরিমাণ ব্লাড নিচ্ছি, তাহলে আমার 10 থেকে 40 পয়েন্ট পর্যন্ত রিডিং চেঞ্জ হতে পারে। ঠিক আছে, এছাড়া অ্যালকোহল যেটা সোয়াপ আছে বা ওয়াইপ আছে, সেখানে আমাদের গ্লিসারিন থাকে। সেই গ্লিসারিনও নিজেও একটু মিষ্টি জাতীয় উপাদান, সেটা কিন্তু আমাদের এই ব্লাড সুগার মানে রিডিংয়ে চেঞ্জ আনতে পারে। তাহলে সমাধান হচ্ছে অ্যালকোহল ওয়াইপ ব্যবহার করলে এটা মুছার পরে 30 সেকেন্ড ওয়েট করতে হবে, এটা শুকাতে দিতে হবে। শুকানোর পরে আপনি টেস্ট করবেন, আর সম্ভব হলে গ্লিসারিন ফ্রি ওয়াইপ ব্যবহার করবেন। 3 নম্বর ভুল, অনেক সময় আমাদের এক্সপায়ার ডেট পার হয়ে যাওয়ার পরে যদি স্ট্রিপ ব্যবহার করি, সেটা তো রিডিং এলোমেলো আসতে পারে। এই জন্য সবসময় এক্সপায়ার ডেটটা চেক করে নিতে হবে এবং আর্দ্রতা মেনটেন করতে হবে। অর্থাৎ আপনার ওই যে স্ট্রিপটা দিয়ে ব্যবহার করছেন গ্লুকোমিটারের, সেটা যেন খোলা না থাকে, সেটা ড্যাম্প না হয়ে যায়, তাহলে কিন্তু রিডিং ভুল আসবে। 4 নম্বর ভুল হয়, অতিরিক্ত ঠান্ডা বা গরম অবস্থায় যদি ব্লাড সুগার আমরা টেস্ট করি, তাহলে কিন্তু রিডিং কিছুটা এলোমেলো হতে পারে। তো যেমন আপনি অনেক সময় স্টিম বাথ নিচ্ছেন, সাউনা বাথ নিচ্ছেন, তারপরে যে আপনি টেস্ট করছেন, অথবা খুব ঠান্ডার দিনে হাত পায়ে ব্লাড সার্কুলেশন কম থাকে, তখন আপনার রিডিং কম মানে চেঞ্জ আসতে পারে। ঠিক আছে, শরীর খুব গরম পরিবেশে বা ঠান্ডা পরিবেশে যেটা রক্ত সঞ্চালনে একটু পরিবর্তন আসে, যে কারণে সে অবস্থায় যদি আমি ব্লাড টেস্ট করি তাহলে রিডিং চেঞ্জ আসবে। এক্ষেত্রে 30 পয়েন্ট পর্যন্ত আপ ডাউন হতে পারে। তাহলে সমাধান হচ্ছে শরীর এবং আমাদের যে গ্লুকোমিটারের যে স্ট্রিপ, সেটা দুইটাকেই একই টেম্পারেচারে রেখে আমাদেরকে টেস্ট করতে হবে। 5 নম্বর যে ভুলটি বলবো সেটা হচ্ছে প্যারাসিটামল, ভিটামিন সি বা অন্যান্য কিছু সাপ্লিমেন্ট আছে যেগুলো নিলে ফাস্টিং ব্লাড সুগার পরিবর্তন আসতে পারে। এই জাতীয় সাপ্লিমেন্ট বা প্যারাসিটামল বা ভিটামিন সি যদি আগে গ্রহণ করি, তাহলে কিন্তু 30 থেকে 50 পয়েন্ট পর্যন্ত পরিবর্তন আসতে পারে। তাহলে ফাস্টিং ব্লাড সুগার, খালি পেটে ব্লাড সুগার মাপার আগে দিয়ে আমাদের যেমন এই ধরনের ওষুধ বন্ধ করতে হবে, সাপ্লিমেন্ট বন্ধ করতে হবে, এবং আমাদের ভিটামিন জাতীয় ভিটামিন এবং কফি, এগুলো না খাওয়াই ভালো। এগুলো না খেয়ে তারপর টেস্ট করতে হবে, তাহলে আমরা মোটামুটি অ্যাকুরেট রেজাল্ট পাবো। 6 নম্বর ভুল হচ্ছে আমরা আঙ্গুলে চেপে চেপে বা মিল্কিং করার মতো চেপে চেপে আমরা রক্ত বের করি ব্লাড সুগার মাপার জন্য। সেটা কিন্তু অনেক সময় রিডিংয়ে আমাদের 10 থেকে 30 পয়েন্ট পর্যন্ত পরিবর্তন আনতে পারে। কারণ যখন আপনি ব্লাড প্রিক করার পরে বারবার চেপে চেপে ব্লাডটা বের করতে চান, তখন কিন্তু এখানে ব্লাডের সাথে আমাদের ইন্টারস্টিশিয়াল ফ্লুইডটা বেড়ে আসে। ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে কিন্তু আমাদের কিছু গ্লুকোজ থাকে, যেটা আমাদের এই দুইটার সাথে মিশে, ব্লাডের সাথে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড মিশে আপনার রিডিং কিন্তু বেশি দেখাতে পারে। 10 থেকে 30 পয়েন্ট পর্যন্ত ফ্ল্যাকচুয়েট করতে পারে। তাহলে কি করতে হবে, আপনি প্রিক করার পরে একবার আলতো করে চাপ দিয়ে ব্লাডটা বের করে আপনাকে টেস্ট করতে হবে। বারবার চেপে 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 ব্লাড বের করার কোনো প্রয়োজন নেই, বা এভাবে করলে আপনার রিডিংয়ে অ্যাকুরেট রিডিং পাওয়া যাবে না। 7 নম্বর যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা এক এক সময় এক এক আঙ্গুলে টেস্ট করি। আমাদের সাধারণত একই আঙ্গুলে করা উচিত। এক এক আঙ্গুলে এক এক রকম স্কিন থিকনেস হয়, তা সব আঙ্গুলে সমানভাবে পুরো স্কিন থাকে না। তো যে কারণে টেস্টও একটু হেরফের হতে পারে। তো সবসময় মিডল ফিঙ্গার বা রিং ফিঙ্গারে আমরা ব্যবহার করতে পারি। তো এই দুটো ব্যবহার করলে আমাদের রেজাল্ট মোটামুটি আমরা কম্পেয়ার করতে পারবো। এরপর 8 নম্বর একটা ভুল, সেটা হচ্ছে অনেক সময় গ্লুকোমিটার এবং আরেকটা যে মেশিন সিজিএম, কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং, এই দুটা মেশিনের রিপোর্ট আমরা অনেক সময় এক করে ফেলি। দুইটা কিন্তু আলাদা, কারণ ব্লাড সুগার সেটা হচ্ছে আমাদের ক্যাপিলারি ব্লাড থেকে গ্লুকোজ চেক করা হয়, আর সিজিএম যেটা মেশিন, সেটা হচ্ছে আমাদের ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে ব্লাড সুগারটা চেক করা হয়। তো দুইটার মধ্যে রিডিংয়ে কিছুটা অবশ্যই কম বেশি হতে পারে। সুতরাং এই জায়গাটা আমাদেরকে মানে দুইটা রিডিংয়ের পার্থক্যটা বুঝতে হবে। ঠিক আছে, তো এই জন্য দুইটার ম্যানুয়ালটা ভালো করে পড়ে নিতে হবে। 9 নম্বর যে ভুলটি বলবো, অনেকে সকালে খালি পেটে কফি খেয়ে
তারপরে আপনি খালি পেটের ব্লাড সুগার মাপতে যাচ্ছেন বা ফাস্টিং ব্লাড সুগার মাপতে যাচ্ছেন বা মাপছেন, সেটা কিন্তু আপনার রিডিংটাকে চেঞ্জ আনবে। কারণ কফি যদি আমরা সকালে খাই তাহলে হচ্ছে আমাদের শরীরে অ্যাড্রেনালিন রিলিজ বেড়ে যায়, কর্টিসল রিলিজ বেড়ে যায়, যেটা কিন্তু আমাদের লিভারকে বলে যে আরও গ্লুকোজ তৈরি করো। তো ব্লাডে তখন গ্লুকোজ চলে আসে বেশি এবং আমাদের ব্লাড সুগার কিন্তু বেশি দেখাবে। সুতরাং সকালে ফাস্টিং মানে আপনার ফাস্টিং অবস্থায় মানে না খেয়েই আপনাকে টেস্ট করতে হবে, তাহলে আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পাবো। 10 নম্বর ভুলটি হচ্ছে অতিরিক্ত স্ট্রেসফুল সিচুয়েশনে গ্লুকোজ কিছুটা চেঞ্জ আসতে পারে। কারণ অতিরিক্ত স্ট্রেসফুল সিচুয়েশনে স্ট্রেস হরমোন কর্টিসল রিলিজ হয় এবং কর্টিসলের আরেকটা নাম হচ্ছে গ্লুকোকর্টিকয়েড। তো গ্লুকোকর্টিকয়েড যেটা কি করে, আমাদের গ্লুকোজ কন্ট্রোলিং যে হরমোন এটা গ্লুকোকর্টিকয়েড, সেটা আমাদের মানসিক চাপে দুশ্চিন্তাতে এগুলা মানে শরীরে এটা বেশি বেড়ে যায় এবং কর্টিসল যত বাড়বে তত বেশি গ্লুকোজ মানে লিভার তত বেশি গ্লুকোজ তৈরি করবে এবং আমাদের ব্লাড সুগার একটু বেশি দেখা যেতে পারে। সুতরাং স্ট্রেসফুল সিচুয়েশনে যদি গ্লুকোজ মানে ব্লাড সুগার কিছুটা বেশি দেখা যেতে পারে, তো অবশ্যই আপনাকে মানে স্ট্রেস ম্যানেজমেন্ট করে বা ব্রিদিং এক্সারসাইজ করে একটু হাঁটাহাঁটি করে স্ট্রেসটা কমিয়ে আনতে হবে, তাহলে আমাদের রিডিংগুলো অ্যাকুরেট পাওয়া যাবে। 11 নম্বর ভুলটি নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের ডন ফেনোমেনন বুঝতে না পারা। তো ডন ফেনোমেননটা কি? অনেকেই বলেন ডাক্তার সাহেব আমি তো সারা রাত কিছুই খাইনি, তাও সকালবেলা ব্লাড সুগার বেশি দেখাচ্ছে। তো এটা হচ্ছে যে আমরা আমাদের ডন ফেনোমেনন হচ্ছে আমাদের সকাল 6টা থেকে 9টার মধ্যে আমাদের কর্টিসল লেভেলটা বেশি থাকে। এটা ইনসুলিন রেজিস্ট্যান্সের একটা সাইন। তো এই সময় আমাদের লিভার বেশি পরিমাণে এক্সট্রা বার্নিং মোডে চলে যায় এবং গ্লুকোজ বেশি ব্লাডে চলে আসে, তখন আমাদের ব্লাড সুগারটা বেশি দেখা যায়। তো এটা ভয় পাওয়ার কিছু না, এটা ইনসুলিন রেজিস্ট্যান্সেরই একটা সিমটম। নিয়মিত লো কার্ব এবং ইন্টারমিডিয়েট ফাস্টিং করলে এটা 1-2 সপ্তাহের মধ্যেই এটা এই ডন ফেনোমেননটা কন্ট্রোলে চলে আসে। 12 নম্বর যে ভুলটি বলবো সেটা হচ্ছে আপনার যদি ডিহাইড্রেশন অবস্থায় আপনি ব্লাড সুগার চেক করেন তাহলে কিন্তু রিপোর্ট পরিবর্তন আসতে পারে। কারণ ডিহাইড্রেশন অবস্থায় রক্তের লবণ, সোডিয়াম, পটাশিয়াম এগুলোর পরিবর্তন আসে, এগুলো ঘাটতি থাকে বা একটু কম থাকে, তখনও কিন্তু পরিবর্তন আসে। কারণ এতে রক্ত একটু ঘন হয়ে যায় এবং এই ঘন হওয়ার কারণে 10 থেকে 15 পয়েন্ট পর্যন্ত আপনার রিডিং চেঞ্জ আসতে পারে। ঠিক আছে? তো টেস্টের আগে সারাদিন যথেষ্ট পরিমাণে পানি খেতে হবে এবং বেশি প্রয়োজনে ইলেক্ট্রোলাইট সমৃদ্ধ খাবার গ্রহণ করা উচিত, তাহলে টেস্টটা অ্যাকুরেট আসবে। 13 নম্বর ভুলটা অনেক সময় হয়ে যায়, সেটা হচ্ছে হিমোগ্লোবিন A1C। এটাকে মানে অ্যাকচুয়াল মানে একদম অ্যাকুরেট রেজাল্ট ধরে ফেলি আমরা অনেক সময়, কিন্তু এর পিছনে কিছু কিছু ক্ষেত্রে, এটা খুব কমন না, কিছু কিছু ক্ষেত্রে আমরা কনটেক্সটটা বাদ দিই। ঠিক আছে? কনটেক্সটটা মানে হচ্ছে হিমোগ্লোবিন A1C হচ্ছে লাস্ট 3 মাসের গড়, অর্থাৎ আপনি হিমোগ্লোবিনের সাথে গ্লুকোজ বাইন্ডিং অবস্থায় রক্তনালী আরবিসি একটা কণা আছে, লোহিত রক্তকণিকা, এখানে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিনের সাথে গ্লুকোজটা বাইন্ড করে যেই হিমোগ্লোবিন A1C একটা কমপ্লেক্স তৈরি হয়, সেটাকে আমরা মেজার করি লাস্ট 3 মাসের জন্য। কারণ সাধারণত হিমোগ্লোবিন মানে আরবিসি হচ্ছে 3 মাস পর্যন্ত এটা আয়ু থাকে অন অ্যান অ্যাভারেজ। তো এখানে কিছু কিছু ক্ষেত্রে A1C যেটা হিমোগ্লোবিন A1C এখানে কিছু পরিবর্তন আসে, যেমন কিছু জাতি বা এথনিসিটির কারণে এটা পরিবর্তন হয়, যেমন হচ্ছে এশিয়ান, আফ্রিকান আমেরিকান, হিসপানিক, অনেক ক্ষেত্রে এইসব জাতিদের গড় আয়ুটা একটু বেশি থাকে, ফলে তাদের A1C একটু বেশি আসতে পারে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে মানে এটা কিন্তু তাদের জন্য নর্মাল, এটা নিয়ে খুব বেশি ভয় পাওয়ার কিছু নাই। আবার যাদের রক্তশূন্যতা আছে, এনিমিয়া, ঠিক আছে, এনিমিয়াতে আরবিসি টার্নওভার বদলায়। ঠিক আছে? এক্ষেত্রেও আপনার কিছুটা মানে ফলস রিডিং আসতে পারে হিমোগ্লোবিন A1C এর ক্ষেত্রে। এছাড়া অনেকে লো কার্ব বা কিটোজেনিক ডায়েটে আছেন, সেক্ষেত্রেও আরবিসির আয়ু একটু কম্পারেটিভলি বেড়ে যায়। তো এই ক্ষেত্রেও হিমোগ্লোবিন A1C বেশি দেখাতে পারে, তো এটা ভয় পাওয়ার কিছু নেই। তো সমাধান হচ্ছে হিমোগ্লোবিন A1C এর পাশাপাশি আপনি ফাস্টিং ব্লাড সুগার এবং খাওয়ার পরের যে ব্লাড সুগার এগুলো চেক করে নিতে হবে, তাহলে টোটাল কনটেক্সটটা বোঝা যাবে, সেক্ষেত্রে সিদ্ধান্ত নিতে সহজ। এখন আমি বলবো কিভাবে আপনি টাইপ 2 ডায়াবেটিস রিভার্স করতে পারবেন। তো রিভার্স করার জন্য অবশ্যই এটা থিওরিটিক্যালি মানে কঠিন না, থিওরিটিক্যালি সহজ, বাট প্র্যাকটিক্যালি এটার জন্য কিছু আপনার ডিসিপ্লিন লাগবে। সেই ডিসিপ্লিনটা হবে আপনার লাইফস্টাইল এবং খাবার দাবার। তো মূল সমস্যাটা কোথায় হয়? আসলে মূল সমস্যা হয় যখন লিভার আমাদের অতিরিক্ত গ্লুকোজ তৈরি করে, সেই গ্লুকোজ ফ্যাট জমে আমাদের ফ্যাটি লিভার হয় এবং লিভার আরও বেশি ইনসুলিনের প্রতি রেজিস্ট্যান্স হয়ে যায় এবং এটা একটা ভিসিয়াস সাইকেল বা একটা বিকৃত চক্র তৈরি করে। ঠিক আছে? কিন্তু মানে আসলে ভালো খবর হচ্ছে যে আমরা যদি কার্ব কমাতে পারি, আমাদের লিভার খুব দ্রুত রেসপন্স শুরু করে, আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স কমে যায়, তখন কিন্তু আমাদের মানে এই ডায়াবেটিস বা হাই ব্লাড সুগার থেকে আমরা বেরিয়ে আসতে পারি। তো গবেষণায় দেখা গেছে যে লো কার্ব বা কিটোজেনিক ডায়েট আমরা যদি বেশ কিছুদিন করি এবং কয়েক সপ্তাহের মধ্যেই লিভার সাধারণত কী করে যে 50% পর্যন্ত ফ্যাট এটা স্টোরটা কমিয়ে ফেলে এবং এটা আমাদের খুব সেন্সিটিভ মোডে চলে যায় লিভারের সেলগুলো ইনসুলিনের প্রতি। তাহলে মূল যে টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে আমাদের কার্বগুলো কম গ্রহণ করতে হবে এবং ইন্টারমিডিয়েট ফাস্টিং করতে হবে।
তো লো কার্ব ডায়েটের মধ্যে আমাদের ভাত, রুটি, আলু, নুডলস, মিষ্টি জাতীয় খাবার, দুধ বা দুধের প্রোডাক্ট এগুলোকে অ্যাভয়েড করতে হবে। দুধ বলতে আমি প্রাণীজ দুধ বলছি, ঠিক আছে? তো এই দুধগুলো অ্যাভয়েড করতে হবে, এবং এটা যদি কমাতে পারে তাহলে ড্রাস্টিক্যালি খুব দ্রুত আমাদের এই ব্লাড সুগারগুলো কমে আসবে, ঠিক আছে? এছাড়া আমাদের ভালো প্রোটিন, ভালো ফ্যাট এবং নন স্টার্চ ভেজিটেবল, মানে যেগুলো শস্য না, যেমন আপনার ভেজিটেবল মানে ভেজিটেবল, পাতাযুক্ত ভেজিটেবল, শাক খেতে পারেন, লাউ, পেঁপে এগুলো খেতে পারেন, চাল কুমড়া খেতে পারেন, হ্যাঁ, এই জাতীয় ভেজিটেবলগুলো আপনি বেশি গ্রহণ করতে পারেন। আর হচ্ছে আপনার এতে ইনসুলিনটা কমে আসবে, লিভার প্যানক্রিয়াস একটু বিশ্রাম পাবে, এবং আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণে চলে আসবে। এছাড়া ইন্টারমিডিয়েট ফাস্টিং খুব ইম্পর্টেন্ট। ইন্টারমিডিয়েট ফাস্টিং এর মধ্যে ঘন ঘন খাবার না খেয়ে স্পেস দেওয়া। আপনার মানে দিনে একবার বা দুইবার খাবার গ্রহণ করা উচিত। মানে সকালে 10টা-11টার দিকে গ্রহণ করলেন, তারপরে মাঝখানে পর্যাপ্ত পানি খেলেন, ইলেকট্রোলাইট খেলেন, বিভিন্ন ড্রিঙ্কস খেতে পারেন, মানে সেটা হচ্ছে বেকিং সোডা, তারপরে হচ্ছে আপনার অ্যাপেল সিডার ভিনেগার, ডাবের পানি, তারপরে আপনার এই জাতীয় খাবারগুলো বা সালাদ গ্রহণ করতে পারেন, বুলেট কফি খেতে পারেন। হ্যাঁ, সকালে ভালো একটা মিল নিচ্ছেন, তারপরে আবার গ্যাপ দিয়ে পরে 6-7 ঘন্টা 8 ঘন্টা পরে যে আপনার আবার একটা মিল নিচ্ছেন। এই দুইটা মিল নিয়ে আপনার এই ইন্টারমিডিয়েট ফাস্টিংটা সম্পন্ন করবেন। ইন্টারমিডিয়েট ফাস্টিংটা কন্টিনিউয়াস করতে পারলে আপনার দেখা যাবে যে আপনার সুগারটা খুব দ্রুত কমে আসবে। অর্থাৎ আপনার সন্ধ্যা 7টার মধ্যে আপনি খাওয়া শেষ করে ফেলেন, 6টা-7টার মধ্যে, আর একটু আগে করতে পারলে ভালো। মানে আপনার 6-7 ঘন্টার মধ্যে আপনি খাবারটা গ্রহণ করবেন, বাকি 16 ঘন্টা, হ্যাঁ, 16-17-18 ঘন্টা আপনাকে ফাস্টিং করতে হবে। এর মধ্যে পানি খেতে পারবেন, গ্রিন টি খেতে পারবেন, এই জাতীয় খাবারগুলো গ্রহণ করেন, তাহলে আপনার এনার্জিও আস্তে আস্তে বাড়বে, এবং আপনার সুগারগুলো কমে আসবে, এবং আপনার দেখা যাবে যে এই সুগার ডায়াবেটিসের নামক যে সমস্যা, এখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, স্পেশালি টাইপ 2 ডায়াবেটিস। তো এইটা অনেকের ক্ষেত্রে 10 সপ্তাহের মধ্যেই ডায়াবেটিসটা রিভার্স মোডে চলে যায়, ক্লিনিক্যালি রিভার্সেবল হয়ে যায়, এবং এটা আপনারা অনেকেই করেছেন, এটা পরীক্ষিত। তো সুতরাং এইভাবে আপনারা এটা করবেন। এছাড়া অবশ্যই আমাদেরকে আরও কিছু ডিসিপ্লিনের মধ্যে যেটা করতে হবে সেটা হচ্ছে নিয়মিত হাঁটাচলা করতে হবে, যে প্রতিদিন হাঁটা, রেজিস্ট্যান্স ট্রেনিং, ব্যায়াম, তারপরে এগুলো ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়। এছাড়া অ্যাপেল সিডার ভিনেগার, খাবার আগে অ্যাপেল সিডার ভিনেগার গ্রহণ করলে 1 গ্লাস পানিতে 1 টেবিল চামচ যদি গ্রহণ করি, তাহলে খাবারের আগে গ্রহণ করলে এটা প্রায় 30% পর্যন্ত গ্লুকোজ ইনটেক শরীরে কম করায়। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আর বারবেরিন নামক সাপ্লিমেন্ট আছে, এটা ন্যাচারাল মেটফর্মিনের মতো কাজ করে, অর্থাৎ ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় গ্লুকোজে, মানে লিভারে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়, এবং এটা আমাদের গ্লুকোজ কমিয়ে আনতে সাহায্য করে। এটা আরেকটা হচ্ছে সকালবেলা মর্নিং ওয়াক, সকালে হাঁটাটা খুব গুরুত্বপূর্ণ। অনেকে যাদের সকালবেলা হাই গ্লুকোজ থাকে, তারা নাস্তা করার আগে 30 থেকে 40 মিনিট হাঁটাহাঁটি করে তারপর যদি নাস্তা গ্রহণ করি, তাহলে কিন্তু আমাদের ব্লাড সুগারটা সকালে এটা কমে আসবে। ভালো ঘুম, স্ট্রেস কমানো, এগুলো, এবং পর্যাপ্ত সূর্য আলোতে যাওয়া, এটা খুব গুরুত্বপূর্ণ। যে এগুলো আমাদের কর্টিসল লেভেলকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা 13টি কমন ভুল করলাম, যেটা গ্লুকোমিটারে মাপার সময় আমাদের হয়ে যায়। তো এগুলো আমরা একটু আজকে শুনলাম, সতর্ক থাকবো, বা এই ভুলগুলো করবো না। আর আমাদের লাইফস্টাইলে যে পরিবর্তন, খাবার দাবার যে পরিবর্তন, এগুলো আসলে পরিবর্তন যদি করতে পারি, তাহলে টাইপ 2 ডায়াবেটিসটা রিভার্স করা সম্ভব, এবং এটা ক্লিনিক্যালি রিভার্স হয়ে যায়, রিমিশনে চলে যায়, এবং আপনারা এটা খুব ভালো সুন্দর হেলদি লাইফ লিড করতে পারবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।